সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ইচ্ছা পূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটিও হয় না। সেই জন্য সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন, সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত। কাজে কিল চর থাপ্পড় সকই সময় ঠিক জায়গায় পড়ত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন, সেদিন তার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছে না। তাহার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে। সকাল হইতে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানে আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে, বিছানায় পড়ে আছিস রে? আজ স্কুলে যাবি না? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যা কথা সমস্ত বুঝতে পারিলেন। মনে মনে বলিলেন, রস, আজ একে জব্দ করতে হবে। এই বলিয়া কইলেন, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন। তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলাম, সেও আজ খেয়ে নিয়ে কাজ নেই। তুই এখন চুপ করে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তেতো পাচন তৈরি করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল। লজেন্স যেমন ভালোবাসিত, পাচন খাইতে হইলে তাহার তেমনই সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তার মন ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হয়ে গেল। সুবলবাবু যখন বড় একটা বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল, আমার পেট কামড়ানো কমে গেছে, আমার সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না না, সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাইয়া ঘরে তালা লাগাইয়া বাইর হইলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাইরে একলা বসিয়া ভাবিতে লাগিলেন, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করেন। ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরে বাহির দিয়া যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা, ভালো কিছুদিন ইহাদের ইচ্ছা পূরণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি বাপের বয়স হইবে। শুনিয়াই দুজনাই তো ভারী খুশিয়া হয়ে উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরে দিকটাই ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি হইল? হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গিয়েছে, পড়া দাঁতগুলি সব উঠিয়াছে, মুখের গোপদারি সমস্ত কোথায় গেছে
আর চিহ্ন নেই। রাত্রে সে ধুতি জামা পরিয়া শুয়েছিলেন, সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গিয়েছে যে হাতের 2 অস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে। জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, ধুতি কোচাটা এখনই লুটাইতেছে, যে পা ফেলিয়াই চলায় দেয়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল, তখন দেখিল জামা কাপড়গুলো গায়ে এমনই আঁটিয়া গিয়াছে যে ছিঁড়িয়া ফাটিয়া কাটাইবা হইবার হইয়াছে। শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে। কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল নাই। পরিষ্কার টাক তক তক করিতেছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না। অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া পড়িল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিতেন সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতন বড় স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাই খাইবে, কেউ বারণ করিয়া থাকিবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হল না। পানাপুকুরটা দেখিয়া তার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনিয়ে দিয়া জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারে ছাড়িয়া দেওয়াটাই ভালো হয় না, একবার চেষ্টা করিয়া দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটাতে কাঠবেড়ালির মতন তত্তর করে চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠতে পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তার শরীরের ভারে ভাঙিয়া গেল। বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহার বুড়াকে ছেলে মানুষের মতন গাছে চড়িতে পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে আর বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখিত। 2-4 পয়সা যাহা পাইত তাহাতেই লজেন জুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতন টাকা হইবে তখন পকেট ভরিয়া লজেন জুস কিনিবে এবং খাইবে। আর চাকর 1 টাকা 1 রাস লজেন জুস কিনিয়া আনিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে দিয়া চুষিতে লাগিল, কিন্তু চুষিতে আর ভালো লাগল না। একবার ভাবিল, এগুলো আমার ছেলে মানুষ, বাবাকে খাইতে দেখা যাক। তখনই মনে হইল, না কাজ নেই, এত লজেন জুস খাইলে উহার আবার অসুখ করবে। কাল পর্যন্ত সে সকল সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে। আজ তার সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়াই দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিল, বাপের মতন স্বাধীন হইলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবল ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়া আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বাঁধাইয়া দেবে। আগেই বলিয়াছি,
বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুরে পাতিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করিয়া সময় নষ্ট করিয়াছি। ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া কেবল বই পড়িব। এমনকি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া দিয়া প্রদীপ জ্বালাইয়া রাত 10টা-11টা পর্যন্ত বই পড়ব। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চাইল না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে রে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি? স্কুলে যাওয়ার সময় অমন ঢের পেট কামড়ায়, আমি ওসব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায় পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নয়। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া একচোট ছোটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া শুরু করিয়া পড়িতে বসিল। সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁকি কষিয়া দিত। আঁকগুলো এমনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের 1 ঘণ্টা চলিয়া যাইত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়োই মিলিয়া দাবা খেলিত। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত পড়াইত। বুড়ো সুশীলের বড় গোল বাঁধিল। সে তার পূর্বকালের অভ্যাস মতন যাহা করে তাহাই আর সহ্য হয় না। পূর্বে সে পাড়ার কোথাও যাত্রা গানের খবর পাইলে বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক ভিজিয়া যেতেন। আজও তার হাতের গাঁট ফুলিয়া বিষম বাতের ব্যথা উপস্থিত হইল। তাহার চিকিৎসা করাতে 6 মাস গেল। তারপর হইতে 2-3 দিন অন্তর সে গরম জলে স্নান করিত। সুবলকেও কিছুতেই পুকুরে করিতে দিত না। পূর্বকালের অভ্যাস মতন ভুলিয়া তক্তপাশ হইতে সে লাফ দিয়া নামিতে চায়, আর হাড়গুলো টনটন ঝনঝন করে। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলিয়াই যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বের মতন বুড়ো মনে করিয়া যেখানে বড় মানুষেরা তাসা পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত। বুড়ার কথা মতন বলিত, শুনিয়াই সকলে যা যা খেলা করগে যা, চেটামি করগে যা বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। ভুলিয়া গিয়া মাস্টার মশাইকে বলিতে লাগিল, দাও গো তামারটা একটু দাও না, খেয়ে নে। শুনিয়া মাস্টার তাকে বেঞ্চের উপর 1 পা করিয়া দাঁড়িয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসেননি কেন রে? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর 10 বছর বাদে আসবো, ওখানে যাই। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতেল, আহা, যদি আমার ছেলে সুশীলের মতন বুড়ো হই এবং স্বাধীন হই, তাহা হইলে বাঁচিয়া যাই। সুশীল প্রতিদিন জোর হাত করিয়া বলে, হে দেবতা, আমাকে বাপের মতন আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টমি আরম্ভ করিতেছে, উহাকে আর আমি সামলাতে পারি না। সর্বদাই ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছে ঠাকুরন আসিয়া বলিলেন, কেমন, তোমাদের সব মিটিয়াছে? তাহার দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরন, মিটিয়াছে।
এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতন বুড়া হইয়া সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুজনারই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছে। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না। সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলিল, বাবা, আমার বই হারিয়ে গেছে। নমস্কার, গল্পটা এখানেই শেষ হলো।